2015 সালে আপনার WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার গ্লোবাল অ্যাকশন প্ল্যান করে, গ্লোবাল অ্যাকশন প্ল্যান। সেখানে তারা পাঁচটা স্ট্র্যাটেজিক তারা প্রায়োরিটি ঠিক করে যে এই পাঁচটা দিকে কাজ করে এমআরকে কমানো যাবে। তো সেইভাবে আমাদের দেশেও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান হয়, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা হয়। অনেক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনেক কিছু ডিটেইল আছে আর কি ওয়ান হেলথ অ্যাপ্রোচে। তো সুতরাং এটা তো তখন থেকে মোটামুটি মোমেন্টাম পাচ্ছে। তো ওইটা ধরে আমাদের দেশের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানেও কিন্তু ওই স্ট্র্যাটেজিগুলি অনুযায়ী কাজ করা হচ্ছে আর কি। কিন্তু প্রবলেমটা তো আপনার এএমআর হচ্ছে এমন একটা সমস্যা, যেই সমস্যাটার কোনো একটা সলিউশন নেই। এটা এরকম না যে একটা অসুখ চলতেছে, ওইটা আপনি ভ্যাকসিন দিয়ে দিলেন, অসুখটা কমে গেল। কিংবা একটা কুকুর কামড় দিচ্ছে, কুকুরের কামড়ের ভ্যাকসিনটা যদি দিতে পারেন কিংবা চিকিৎসা করতে পারেন তারা চলে। এটা কিন্তু সেরকম না। এটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ সবগুলির সাথে মিশে আছে। এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, সব ধরনের মাইক্রোবস যেগুলি বলে সেগুলি মিলে সমস্যাটা করতেছে। এবং এটার সাথে এনভায়রনমেন্ট দায়ী আছে, এটার সাথে হিউম্যান হেলথ আছে, অ্যানিম্যাল হেলথ আছে, এনভায়রনমেন্ট আছে, হসপিটালস আছে, ওষুধ প্রশাসন আছে, বিশাল বড় একটা ব্যাপ্তি। তো সেটা খুব কমপ্লিকেটেড একটা সিস্টেম। এখানে দেখা গেছে যে WHO-তে যদি আপনি রিপোর্ট পড়েন দেখবেন যে সেখানে বলা আছে যে যেসব দেশগুলি ডেভেলপড তাদের দেশে এমআর কিন্তু সব দেশে একরকম না। আপনি যদি বিশ্বের বড় বড় উন্নত দেশ দেখেন সেখানে কিন্তু এমআর খুবই কম। আবার আপনি এটা LMIC-তে যদি আসেন দেখবেন যে সেখানে আবার এমআর খুব বেশি। মানে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে আপনার দেশের স্বাস্থ্য ব্যবস্থার সাথে এটার একটা রিলেশন আছে। মানে পুরো জিনিসটা যেহেতু একটা গ্লোবাল, এটা কোনো সিম্পল একটা জিনিস না, সেই কারণে হয় কি যে যাদের স্বাস্থ্য ব্যবস্থা যত বেশি উন্নত তারা এটাকে কমায় ফেলতে পারছে। এবং এটা আপনি যেটা বললাম বিশ্ব স্বাস্থ্য বিভিন্ন রিপোর্ট যদি দেখেন ক্লিয়ার কাট দেখবেন যে ইউরোপে কীরকম অবস্থা, আমেরিকাতে কী অবস্থা, আবার যখন সাউথ ইস্ট এশিয়াতে আসবেন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, দেখবেন যে আমাদের অনেক হাই, যেটা আনবিলিভেবল। সেটা আপনার আমেরিকাতে কিংবা ইউকেতে দেখবেন অনেক কম। তো এটার সাথে রিলেটেড। এবং এটা আমাদের দেশে অনেক সময় জনগণ বুঝে না কারণটা কি, যে ডাক্তাররা করতেছে কি, যেটা আপনার একটা অ্যান্টিবায়োটিক হয়তো রেজিস্ট্যান্ট হয়ে গেল, তখন ওনার করে হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো আপনি কিন্তু টের পাচ্ছেন না, আপনি কিন্তু সেরে যাচ্ছেন হয়তোবা। তো তখন আবার ওইটা যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন এর হায়ারটা দিচ্ছে। তো এইভাবে দিয়ে আপনার ফ্লোটা কমানোর চেষ্টা করছে কিংবা আপনি রুইকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এখন যেটা সারা ওয়ার্ল্ডে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আগে যেমন একটা ছিল যে আপনি একটা মনে করেন একটা বাজার করছেন, বাজার করার পর একদিক দিয়ে আপনি খাচ্ছেন, আবার আগামী সপ্তাহে একটা বাজার করে নিয়ে আসতেছেন। কিন্তু এখন কিন্তু নতুন নতুন অ্যান্টিবায়োটিক প্রোডাকশন কমে গেছে। অ্যান্টিবায়োটিকটা আপনার মনে করেন যে আলেকজান্ডার ফ্লেমিংয়ের কথাই তো জানি যে উনি করছেন, তারপরে দেখা গেছে প্রচুর অ্যান্টিবায়োটিক বাজারে আসতো। তখন একটা অ্যান্টিবায়োটিক আসতো, কিছুদিন পর অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যেত। সেটা প্রথম থেকে কিন্তু একই কাহিনী। তখন সুবিধাটা ছিল যে একটা অ্যান্টিবায়োটিক যখন একটা রেজিস্ট্যান্ট হয়ে যেত আর একটা অ্যান্টিবায়োটিক বাজারে চলে আসতো। তো ফ্লো থাকার ফলে সমস্যাটা ওইভাবে মানুষ বুঝতে পারে না। কিন্তু এখন দেখা গেছে যে আপনার ফ্লোটা কিন্তু এখন সেভাবে আসতেছে না। আচ্ছা, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে এটা একটা ওষুধ কোম্পানিগুলি আপনার অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে খুব একটা উৎসাহী না এখন সারা ওয়ার্ল্ডেই। এগুলো অনেক কিন্তু প্রণোদনা দেওয়া হয়, আপনারা জানেন কি না। ওষুধ কোম্পানি যাতে অ্যান্টিবায়োটিক নিয়ে রিসার্চ করে, অ্যান্টিবায়োটিক তৈরি করে, এই জন্য প্রণোদনা দেওয়ারও বিভিন্ন ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল। আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন দেখবেন এটা। কেন অ্যান্টিবায়োটিক নিয়ে তারা কেন ইনভেস্ট করে না? কারণ যে অ্যান্টিবায়োটিকগুলি যখন বাজারে আসে, একটা অ্যান্টিবায়োটিক বাজারে নিয়ে আসতে কোটি কোটি টাকা খরচ হয়। তো আসার পরে খুব দ্রুত দেখা যাচ্ছে এগুলি রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ওইটা অ্যান্টিবায়োটিকটা তখন বিক্রি কমে যায়। কিন্তু আপনি যদি ডায়াবেটিসের ওষুধ যদি নতুন নিয়ে আসেন, আপনি যদি ক্যান্সারের ওষুধ নিয়ে আসেন, সিকেটের ওষুধ নিয়ে আসেন, তখন দেখবেন যে এটা আপনি বছরের পর বছর চলবে। একটা লোকের যদি আপনার ডায়াবেটিস হলো, আপনার ওষুধ চলবে বছরের পর বছর। সেই কারণে আপনার দেখেন দুইটা সাইড থেকে সমস্যা হচ্ছে। এখন নতুন অ্যান্টিবায়োটিক আসতেছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলিও নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতেছে না, আর এদিকে আমাদের রেজিস্ট্যান্স বাড়তেছে। দুইটা কারণে এখন এটা খুব একটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। বিশেষ করে লো মিডল ইনকাম কান্ট্রিজ যারা আছে আমাদের আশেপাশের দেশ, আমাদের দেশে সব জায়গায় রেজিস্ট্যান্সটা অনেক প্রকট আকার ধারণ করছে। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের আইসিইউগুলিতে, যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বলি কিংবা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো এখানে কেন বেশি সমস্যা? কারণ হচ্ছে যে আমাদের হসপিটালগুলিতে আসলে যেহেতু আপনার হসপিটালগুলিতে পেশেন্টের সংখ্যা প্রচুর, রুগী পেশেন্টের যে একটু আমাদের কিছু নিয়মকানুন তো আছে, একটা ইনফেক্টেড পেশেন্টের কাছ থেকে একটা পেশেন্ট কত দূরে থাকবে। আমাদের যদি প্রচুর পেশেন্ট থাকে, ইনফেকশন হার বেশি থাকে, প্রচুর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যেটা হয়, এটা একটা অ্যান্টিবায়োটিকগুলি তখন হয় কি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি ওখানে ক্রমশ বাড়তে থাকে। তো এবং সে সবচেয়ে খারাপ রোগী কোথায় থাকে? আইসিইউতে থাকে, এনআইসিইউতে থাকে, মানে নিউনেট যারা বাচ্চারা 1 মাস বয়সী বাচ্চা সেখানে থাকে। তো সেখানে দেখা যাচ্ছে সমস্ত রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার একটা আখড়া। এবং আপনার ওইখানে পেশেন্টগুলিও থাকে হচ্ছে আপনার ইমিউনিটি তাদের কম থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
তো সেই কারণে ওইটা কিন্তু একটা, ওইটাকে বলে আপনার হট, ওইটা একটা রিজার্ভয়ার হিসাবে কাজ করে। এই যে আইসিইউগুলি, হসপিটালগুলি রিজার্ভয়ার হিসেবে কাজ করে, সেখান থেকে ওষুধ আরও মাল্টিড্রাগগুলি ছড়াতে থাকে। এটা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা যেহেতু সার্ভেলেন্স করতেছি 2017 সাল থেকে আমাদের সার্ভেস আছে, এবং এই সার্ভেলেন্সে আমরা আপনার 13টা হাসপাতালে, তার মধ্যে 11টাই সরকারি, সেখানে আমরা একটা বেশ একটা মানে ব্যাপক ভিত্তিতে আমরা সার্ভিসটা পরিচালনা করি। কারণ শুধুমাত্র যে রেজিস্ট্রেশন থেকে তা না, পেশেন্টেরও বিভিন্ন ডেটা নেই। আর এছাড়া প্রাইভেট হসপিটাল, অনেকগুলি প্রাইভেট হসপিটাল খুব আপনাদের বাংলাদেশের মানে প্রথম সারির প্রাইভেট হসপিটালগুলি ডেটা দেয়। তো আমাদের কাছে বাংলাদেশের পিকচারটা খুব পরিষ্কার, বাংলাদেশে কী হচ্ছে। তো সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন কিন্তু আপনার রেজিস্ট্যান্সটা এখন বেশ মারাত্মক পর্যায়ে আছে, এবং আইসিইউর দিকে দেখা যাচ্ছে যে শুধু ব্যাকটেরিয়া তা না, ফাঙ্গাল ইনফেকশনও প্রচুর হচ্ছে। এবং ফাঙ্গাল ইনফেকশনতে তো আপনার অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তো সেক্ষেত্রে আপনার মৃত্যু হওয়ার আমাদের আইসিইউগুলিতে বেশি। তো কিন্তু আমাদের কিন্তু নতুন কিন্তু অ্যান্টিবায়োটিকের সাপ্লাই নাই, এবং যে আমাদের যে বেশ কিছু, এবং আপনার দেখা যাচ্ছে যে 2-4টা অ্যান্টিবায়োটিক রিলায়েবল ছাড়া অধিকাংশ অ্যান্টিবায়োটিকগুলি এখনই আইসিইউতে কিংবা হসপিটালে যারা থাকে সেখানে মোটামুটি অকার্যকর হয়ে গেছে, মানে খুব বেশি ভালো কাজ করতেছে না আর কি। তো সেটা একটা ক্রাইসিস আসলে আমাদের দেশের জন্য। আইসিইউগুলিতে যেটা হচ্ছে যে আমাদের দেশের মতো দেশে আসলে আইসিইউটা সমাধান না। আমাদের দেশের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আইসিইউতে যাতে রুগী না যায় সেই ব্যবস্থাটা করতে হবে। একটা আইসিইউ কিন্তু খুব ছোটোখাটো একটা ব্যাপার না, একটা আইসিইউ করে দিলাম তা। আইসিইউতে আপনার সেরকম বিশেষজ্ঞ ডাক্তার লাগবে, নার্স লাগবে, সেরকম আপনার সফিস্টিকেটেড যন্ত্রপাতি লাগবে। তো আমাদের মূল উদ্দেশ্যটা থাকা দরকার রুগী যাতে আইসিইউতে না যায়, আমরা সেটাকে কত কমায় রাখতে পারি। আপনি আরও 50টা ব্যক্তি আপনার যে পরিমাণ জনবল লাগবে, আপনি এই ইনভেস্টমেন্টটা যদি আপনি আইসিইউতে না যাওয়ার ব্যবস্থা করেন যাতে পেশেন্টগুলি না যায়, সেটা করতে পারলে আরও ভালো। তো কিন্তু আমাদের আইসিইউতে যেতে হয় কোনো না কোনোভাবে। আমাদের দেখেন আপনাদের এলডারলি পেশেন্ট বাড়তেছে, আগে মনে করেন যে 50-60 মানুষ মারা যেত, এখন কিন্তু 70-80 হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বিভিন্ন সিকেডি পেশেন্ট বাড়তেছে, মানে অনেক ডিজ ছিল যে ডিজে আগে আসলে পেশেন্ট খুব দ্রুত মারা যেত, এখন কিন্তু আমরা মানুষের জীবনটাকে প্রলঙ্ঘিত করতে পারছি। কিন্তু করতে পারলেও কিন্তু আমাদেরকে একটা সময় যে ওরা কিন্তু আপনার আইসিইউতে যেতেই হয়। তো আইসিইউতে যদি যেতে হয় তো আপনার বেড তো সেই হাতে বাড়ানো সম্ভব না, এবং আমাদের যে পরিমাণ লোডটা থাকে এবং আইসিইউতে যে পরিমাণ কস্টিং, আমাদের মানুষজন তো নিঃস্ব হয়ে যায়। আপনার একটা মিডল ক্লাস ফ্যামিলি কিংবা আপার মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু নিঃস্ব হয়ে যায়। আমি অনেক সরকারি আইসিইউতে দেখেছি যেখানে আপনার প্রথমে খুব ভালো অর্থনৈতিক অবস্থা, সেই ধরনের পেশেন্টরাও প্রথমে প্রাইভেটে হয়তো চিকিৎসা করার পরে তারা কিন্তু আর পারতেছে না, তখন তারা সরকারিগুলি চলে আসছে। কিন্তু আপনি দিনের পর দিন আপনি একটা সরকারি হাসপাতালেও যে পরিমাণ খরচটা হয় সেটা প্রোভাইড করা খুবই ডিফিকাল্ট।